আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ভাঙা হল আওয়ামী লীগের কার্যালয় সহ শতাধিক স্থাপনা। বাংলাদেশের সম্পর্ক দিল্লির সঙ্গে, রাজ্যের পট পরিবর্তনে প্রভাব পড়বে না, স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতে মুসলিমদের উপর হামলা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন, হেফাজত আমির। বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর, শুভেন্দু। সর্বশেষ থাকছে সাভারে জুতোর মার্কেটে আগুন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যশোরের সরকারি খাসজমি উদ্ধারে অভিযান, ভাঙা হল আওয়ামী লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা। যশোরের সরকারি খাসজমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গৃহায়ন কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। একইভাবে আগামী সোমবারও দ্বিতীয় দফায় অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে আওয়ামী লীগের দুটি আঞ্চলিক কার্যালয়সহ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র জানায়, গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদকারী দল শনিবার সকালে প্রথমে শহরের বাবলাতলা এলাকায় অভিযান শুরু করে। সেখানে সরকারি খাস জমির ওপর নির্মিত একটি বাড়ি ভেঙে ফেলা হয়। পরে দলটি গাবতলা মোড়ে গিয়ে রাস্তার পাশের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর অভিযান চলে বি ব্লক বাজার এলাকায়। সেখানে রাস্তার পাশে অবস্থিত আওয়ামী লীগের একটি আঞ্চলিক কার্যালয় ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে সি ব্লক এলাকায় গিয়ে সরকারি জমিতে নির্মিত দুটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের এক পর্যায়ে উপশহর পার্কের সামনে অবস্থিত আওয়ামী লীগের আরও একটি আঞ্চলিক কার্যালয় এবং পাশের একটি মুদি দোকান উচ্ছেদ করা হয়। পরে পার্ক সংলগ্ন আমতলা বস্তিতে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বস্তির ভেতরে স্থাপিত দুটি ভিক্সেল কারখানাও ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালীন এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। স্থানীয়দের অনেকেই অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করে আসছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি উদ্ধারে এই অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি জানান, প্রতিনিয়ত মাইকিং করেও অবৈধ দখলদারদের সরানো সম্ভব হয়নি। তাদেরকে নিজ উদ্যোগে সরে যেতে বললেও নানা ধরনের তালবাহানা করা হয়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, 2 দিনব্যাপী এই অভিযানে প্রায় 5 একর সরকারি খাস জমি উদ্ধার করা হবে। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক 50 কোটি টাকা। এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন কর্তৃপক্ষ যশোরের প্রশাসনিক অধিকর্তা ইমাদুল ইসলাম তুহিন, উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহমেদ সাকিব এবং উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়া। জিয়াউর রহমান আরও বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। এদিকে অভিযানের সময় অনেকেই অভিযোগ করেন, তাদেরকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। এছাড়া কয়েকজন অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে গৃহায়ন কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা টাকা নিয়ে তাদের সেখানে বসবাসীর সুযোগ করে দিয়েছিলেন। এখন হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু করায় শতাধিক পরিবার মানবেতর অবস্থায় পড়েছে। বাংলাদেশের সম্পর্ক দিল্লির সঙ্গে, রাজ্যের পট পরিবর্তনে প্রভাব পড়বে না, স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দুই দেশের পররাষ্ট্র নীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব পড়বে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সোমবার সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ের পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনা নিয়ে এক প্রশ্নের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত, যেমন কাঁটাতার নির্মাণ, তাদের নিজস্ব বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না। সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে।
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন এবং এর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরানো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এ ধরনের কোনো পরিস্থিতির সত্যতা বা এর নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ার মতো কোনো তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আছে নেই। তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। লবণ শিল্প প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষীদের স্বার্থ রক্ষায় সরকার উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষীদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে, যাতে তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে ইন্ডাস্ট্রিয়াল ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে। যথাযথ তথ্য উপাত্ত সংগ্রহ করার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত না হন। ভারতে মুসলিমদের উপর হামলা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন, হেফাজত আমির। মুসলিম সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন পরবর্তী ভারতে সংঘটিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন হেফাজত ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সোমবার বিকেলে সংগঠনটির হাটহাজারী উপজেলা শাখার আহ্বানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। মুফতি মোহাম্মদ আলী কাসেমের সভাপতিত্বে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমির বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তিনি ভারতে মুসলমানদের উপর চলমান নির্যাতনের আনুষ্ঠানিক নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন হেফাজতের আমির। এছাড়া পশ্চিমবঙ্গ ও আসামে সংখ্যালঘু মুসলমানদের উপর সহিংসতার প্রতিবাদে আগামী শুক্রবার চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন তিনি। হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক এমরান সিকদার ও কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তৃতা করেন হেফাজতের কেন্দ্রীয় উপমহাসচিব জাকারিয়া নোমান ফয়েজি। বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরে শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে, বিএসএফকে পশ্চিমবঙ্গ সরকার বুঝিয়ে দেবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রধান ৬টি সিদ্ধান্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তথাকথিত অবৈধ অভিবাসন ঠেকানো ছিল বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্রীয় ইস্যু। দলটির অভিযোগ, তৃণমূল সরকারের সময় পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত ছিল এবং সেই সুযোগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভোটের বিনিময়ে থেকে যাওয়ার সুযোগ পেয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি পশ্চিমবঙ্গ সরকার ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে। রাজ্যের জনমিতিক চিত্র বদলে গেছে। প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যেই বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। আরেকটি বড় সিদ্ধান্ত ছিল পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করা। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর নামযুক্ত সব কেন্দ্রীয় প্রকল্প রাজ্য জুড়ে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসা হল। তিনি প্রায়ই কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করতেন, বিশেষ করে যেখানে রাজ্যের নিজস্ব বিকল্প কর্মসূচি ছিল। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছিলেন তিনি। গত সপ্তাহে বিজেপি শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে। এর আগে গত মাসের বিধানসভা নির্বাচনে দলটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে ঐতিহাসিক জয় পায়। ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের প্রতিটি বড় নির্বাচনে তৃণমূলের কাছে
কাছে পরাজিত হওয়া বিজেপি এবার 294টি আসনের মধ্যে 207টি জিতে ক্ষমতায় এসেছে। নির্বাচনী প্রচারে ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং সারা রাজ্যের 90,80,000 নাম বাদ পড়ার মতো ইস্যুতে তীব্র আক্রমণ শানায় দলটি। শুভেন্দু আরও বলেছেন, তার নেতৃত্বাধীন বিজেপি সরকার আগের তৃণমূল সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ করবে না। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী জানান, বৈঠকে 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকারী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। পশ্চিমবঙ্গে চলমান সব উপকারভোগী ভিত্তিক প্রকল্প চালু থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম প্রধান প্রকল্প। 2021 সালে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল নারীদের আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত 25 থেকে 60 বছর বয়সী নারীরা মাসে সর্বোচ্চ 1,200 রুপি পান। অন্য শ্রেণীর নারীরা পান মাসিক 1,000 রুপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রকল্প ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় রাজনৈতিক ও নির্বাচনী কৌশল, কারণ এটি তার সবচেয়ে নির্ভরযোগ্য এবং উচ্চকণ্ঠ ভোট ব্যাংক হিসেবে পরিচিত নারী ভোটারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। 2021 সালের নির্বাচনে সরকার বিরোধী মনোভাব মোকাবিলা করতেও এই প্রকল্প তাকে বড় সুবিধা এনে দিয়েছিল। সাভারে জুতার মার্কেটে আগুন। ঢাকার সাভারে একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 7টি দোকান পুড়ে গেছে। আগুনে দোকানগুলোর সব মালামাল ভস্মীভূত হওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঈদকে সামনে রেখে নতুন জুতার সংগ্রহ তুলেছিলেন ব্যবসায়ীরা। হঠাৎ আগুনে সেই স্বপ্ন ছাই হয়ে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছেন তারা। সোমবার 11ই মে রাত আনুমানিক 11:30টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাজ্জাদ পাদুকা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:30টার দিকে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 2টি ইউনিট যোগ দিলে মোট 5টি ইউনিটের প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে নতুন জুতার বিপুল পরিমাণ মালামাল দোকানে তোলা হয়েছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই কান্না জড়িত কণ্ঠে জানান, এক রাতেই তাদের বছরের মূলধন শেষ হয়ে গেছে। এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।